হ্যালো অ্যাগেন। মাঝে, মাঝে আমার ক্ষেত্রে যেমনটা হয় আমি ভুল করে সেভ করতে ভুলে যাই। আর শেষে দেখা যায় পুরা ১০ বা ২০ মিনিট ধরে আমি কথা বলছি সেগুলা পুরাটাই ফাঁকা হয়ে গেছে। কিন্তু আমি এটা নিয়ে তেমন মন খারাপ করি না। কারণ আমি জানি যে আমি যখন কথা বলতে শুরু করি তখন আমি আরো কথা বলতে আমার কথা বলার ভান্ডার কখনো শেষ হয় না। সে কারণে আমি মন খারাপ করিনি। ২-৩ বার এরকম হইছে। এই এখন যে আপনারা রেকর্ড শুনতেছেন এটার আগে ২-৩ বার আমি এরকম হইছে। তো আমি রেকর্ড করে সেভ করতে ভুলে গেছি। এখন আমার এটা নাই। তো আশা করি এটা অন্য কারো সাথে হবে না। প্রত্যেক ১০ মিনিট পর, পর আপনারা সেভ করবেন। ১০ মিনিট কেন ৫ মিনিট পর, পর পারলে সেভ করবেন। তো যাই হোক, এখন আমি কথা বলতে শুরু করি। নেচার ভার্সেস নার্চার, এটার কোনটার পক্ষে আপনারা? আপনার কি মনে হয় মানুষ নেচারের কারণে এত খারাপ, এত চালাক হয়েছে, নাকি এর পিছনে বাচ্চার কিভাবে সে বড় হচ্ছে, পরিবেশটা কেমন ছিল, বাবা মা কেমন ছিল, এটা ভূমিকা রাখছে? আমার মনে হয় নার্চারেরও ভূমিকা আছে ও নেচারেরও ভূমিকা আছে, দুইটাই আছে। একজন স্বাভাবিক মানুষেরও তাই মনে হয় তো। আর কারণ ক্রিমিনোলজির দিকে দেখা গেল ওই যে অনেক যে থিওরি আছে যে একটা মানুষ নির্দিষ্ট এরকম দেখতে হইলে বা সে এরকম বিকৃত হইলে বা আমাদের যে ধারণা আছে যে একজন মাস্তান তার মানে তার মুখ থাকবে, তার দেখতে একটু খারাপ হবে, কালো হবে, সেটা আমাদের একটা স্টিরিওটাইপ ঠিক হয়ে যায় যে ক্রিমিনোলজিতেও এরকম হয়তো বা এমন নির্দিষ্ট গোষ্ঠীর মানুষরাই ক্রাইম করে, যেটার কারণে অনেক ব্ল্যাক মানুষজনকে ধরে নেওয়া যায়। তো সবার, বিশেষ করে আমেরিকার দিকে এরকম হচ্ছে। আমি হয়তো বা বেশি একটু ফিলার ওয়ার্ড ইউজ করতেছি, একটু পপুলেটেড। অ্যান্ড তো নেচার, এখানে ক্রিমিনোলজিস্টরা নেচারকে বেশি দায়ী করছিল তখন, কিন্তু ভবিষ্যতে পরে দেখা গেল যে নার্চার একটা বড় ইম্প্যাক্ট ফেলে। এখন অমরজিৎ সাদা ইয়ংগেস্ট সিরিয়াল কিলার, ১০ বছর বয়সে যে ৩টা মার্ডার করছে। সিরিয়াল কিলার হতে গেলে ৩টা মার্ডার অন্তত করা লাগে। তো ৩টা মার্ডার কিন্তু ও নিজের সজ্ঞানে করছে। তো সে কিন্তু একটা বাচ্চা ছিল। এখানে তার নার্চারও তেমন যে সমস্যা আছে আমি বলবো না, কারণ নার্চারিং একটু পরে যায়। তারপরে যদি নার্চারটা আগে খারাপ হতো তখন সে এফেক্টটা ফেলে এবং তখন সেটার প্রকাশ দেখা যায়। কিন্তু তারপর অমরজিৎ সাদার ব্যাপারে যেটা দেখা যায়, সে ছোট থাকতেই নেচারের কারণে হয় কিনা জানি না, বা যে কারণে হোক সে তার সিরিয়াল কিলিং মনোভাবটা দেখিয়েছে এবং ৩টা বাচ্চাকে সে খুন করছে, অথবা সেটা তার নেচার নার্চার দুইটার কারণে হয়েছে। তো এটা একটা ডিবেটেবল বিষয় যে নেচার নাকি নার্চার। এরকম আরেকটা বিষয় হচ্ছে পিডিএ, পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন, এটার পক্ষে নাকি বিপক্ষে? আপনার কি মনে হয় কেউ কারোর প্রতি অ্যাফেকশনেট হলে সেটা প্রকাশ করা উচিত? যেমন ধরেন সন্তানের সামনে কি প্রকাশ করা উচিত যে সে তার বাবা মারা অ্যাফেকশনেট, তার বাবা মারা দুজন দুজনকে ভালোবাসে, সেটাকে প্রকাশ করা উচিত, নাকি এটা হিডেন রাখা উচিত? আমার মনে হয় এটা দুটার পক্ষেই যুক্তি আছে। কারণ আপনি যদি দেখান সবসময় আমরা লাভি ডাভি, তাহলে তো সবার মনে একটা বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি হবে যে আসলেই কি সবাই সবসময় লাভি ডাভি, নাকি এর মধ্যে তো সমস্যা আছে। আবার যদি পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন না করেন, বাচ্চারা তখন ভাবেই নেবে যে আমার মা বাবা নিরস, নিষ্কর নামে কোনো শব্দ নাই, কিন্তু তারা ভাবে নেবে যে তাদের বাবা মা হয়তো একে অপরকে ভালোবাসে না। কারণ আমাদের মনে মাঝে একটা স্ট্যান্ডার্ড আছে যে লাভ ল্যাঙ্গুয়েজ এরকম হয়, বা কেউ কাউকে ভালোবাসলে অবশ্যই সে গিফট করবে, বা কেউ কাউকে ভালোবাসলে সে এটা করবে সেটা করবে, বা শারীরিক চাহিদা দেবে। কিন্তু লাভ ল্যাঙ্গুয়েজ ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, যে কারণে দেখা যায় একজন হয়তো তার অ্যাক্টস অফ সার্ভিস, সে তার কাজের মাধ্যমে আপনাকে প্রকাশ করছে যে সে আপনার প্রতি অ্যাফেকশনেট। আবার একজন হয়তো বা তার শব্দ অ্যাফার্মেশন দিয়ে প্রকাশ করছে যে সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে। আবার কেউ হয়তো বা এসবের কিছু না করে তো আপনার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে দেখাচ্ছে যে আপনি সে অনেক ইন্টিমেট। তো একেকজনের কাছে এরকম, কিন্তু আমাদের মনের ভেতরে একটা স্ট্যান্ডার্ড ধারণা আছে যে এটা করলে আসলে তখন এটা হবে। সেটা অনেক সময় মানুষের মাঝে মিশ খায় না, যে কারণে দেখা যায় সবার মধ্যে এটা নিয়ে একটা বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি হয়, লাভ নিয়ে বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি হয়, অ্যাফেকশন নিয়ে। আর
এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে হয়তো আপনার লাইফটা করে বেশ ইজি হয়ে যাবে। তাহলে নেচার ভার্সেস নার্চার ওটা নিয়ে কথা হলো যে দুটারই ভূমিকা থাকতে পারে। এর পাশাপাশি যে পিডিএ পাবলিক ডিসপ্লেস অফ অ্যাফেকশন, এটা না যে এতটা ডিবেটেবল একটা জিনিস, কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। মানে আমরা ব্যক্তিগতভাবে হয়তো বা সিদ্ধান্তে উপনীত করতে পারছি যে আমার কাছে পিডিএ খারাপ, আপনার কাছে ভালো, বা আপনার কাছে খারাপ বা আমার কাছে এটা ভালো, কিন্তু আমরা সবাই মিলে সাম্যতা, মানে যেটা থাকে যে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছে, সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ মানুষ মারা খারাপ, এরকম কোনো সিদ্ধান্ত আমরা পিডিএর বিষয়ে নিইনি যে আমাদেরকে আসলে করা উচিত কি উচিত না। এটা একটা কেমন জানি, কারণ একটা সোসাইটি হিসেবে আমাদের অনেক কিছু ইমপ্রুভ হয়েছে, কিন্তু আমরা এইসব বিষয় নিয়ে বেশি কথা বলি না, এটাকে নিয়ে রেস্ট্রিক্টেড করে দিই। এটা আমাদের কম করা উচিত যে সব কিছু নিয়ে যে কথা হয়, মানে বা বাঙালিরা যে এত বছর ধরে অনেক বেশি জ্ঞানীগুণী কথা বলে আসছে, তারা কিছু ডকুমেন্ট করে নেয় ভালো মতো দেখে। অনেকের কিন্তু ভালো ভালো কথা, অনেকের চিন্তাধারা, অনেকের ফিলসফি কিন্তু হারাই গেছে। তাই আমি চাই না এটা আমাদের ক্ষেত্রে আরো হোক। তাই আমি চেষ্টা করবো যে আমি নিজে যা ভাবতেছি সেটা ডকুমেন্ট করার, আর ভবিষ্যৎ প্রজন্ম কি ভাবতেছে না ভাবতেছে সেটা যেন ডকুমেন্ট করে, সেই বিষয়ে একটা আগ্রহ দেওয়ার আমি চেষ্টা করবো। তো আমি গত মনে লাগে আমার ক্লাসে পড়ানো বলতেছিলাম যে আমি নবম শ্রেণীতে পর্যন্ত নতুন কারিকুলাম আসছে, সেটাকে বলতে গেছিলাম। তো দেখি যেহেতু আমি এখনো জানি না, ওই ভিডিওটা এখনো পোস্ট করে তারপরে কোনো ভিউজ হয়নি, তাই আমি অন্য কারো সেকেন্ড একটা ওপিনিয়ন নিতে পারতেছি না। তাই আমি ওটা নিয়ে পাশাপাশি আরেকটা কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মতো বিষয় যেগুলোতে আর একটা ইকুইপমেন্ট লাগে, সেই ইকুইপমেন্টটা অনেকগুলো স্কুলেরই নেই। সেই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় নতুন কারিকুলাম একটু অকার্যকর হয়েছে, কারণ সবার কাছে তো একই জিনিস থাকবে না। সবার কাছে না হয় পাঠ্য বই আছে, সবাই পাঠ্য বই পড়লো, কিন্তু পাঠ্য বই আবার অনেকগুলো ইকুইপমেন্টের কথা বলা আছে যেগুলো হয়তো সবার কাছে অ্যাভেলেবেল না। বিশেষ করে দেখা গেছে যে আমার স্কুলে যাদের ল্যাপটপ নাই তারা এসে আমার বাড়িতে আসে, তারা করে নিয়ে গেছে, কিন্তু এটাতে তো তাদের কোনো লাভ হচ্ছে না, কারণ তারা পাশে বসেছিল, আমি খালি তাদেরকে করে দিছি, দেখাইছি, আমি বুঝাইছি, ওরা এখন ভুলে যেতে পারে, কারণ এটা তো প্র্যাকটিক্যাল কাজের করা আর অন্যের দেখে শেখা, যে দেখ না প্র্যাকটিক্যাল কি দরকার আমাদের জীবনে। সেটার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেই উদ্যোগটা আবার প্র্যাকটিক্যাল না, এটা আমার বিরক্তিকর লাগছে। যেটা নিয়ে বললাম। আর কি কি নিয়ে আলাপ করা যায় আজকে, তাহলে আমরা ডিবেটেবল যে সকল বিষয় নিয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি সেখানে আসি। যেমন আচ্ছা, ওটা নিয়ে পরে বলা যাবে, ওটা এখন বললে বেশি ডিপ হয়ে যাবে, আর আমি চাই না আপনারা ভাবেন যে আমি ছোট মুখে বড় কথা বলছি, তা সেই কারণে আমি আবার শুরু করতে চাচ্ছি অন্য বিষয় নিয়ে। এখন যে জেনারেশন, যেটা দেখা যায় যে সবাই ভাবে যে এই জেনারেশনটা নষ্ট, একটি অসুস্থ জেনারেটর তৈরি হচ্ছে যে মিমটা আসে। তো সবাই এটা ভাববে, কিন্তু আগের জেনারেশনের মানুষরা কিন্তু একই কথা ভাবছে। এটাতে বলা হয় সম্ভবত জুভনিয়া ভিসস ইউটিউবারকে আপনারা অনেক সবাই চিনতে পারবেন। এই ভিসস ইউটিউব চ্যানেলে এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, জীবনিয়া নিয়ে একটা ভিডিও ছিল, সেখান থেকে জানার পর আমার আগে মনে হচ্ছে যে আসলে আমার জেনারেশন অনেকেই হয়তো বা কেমন জানি, অনেকে খারাপ, বেশিরভাগই হয়তো বা খারাপ, কিন্তু এটা তো আমার আগের জেনারেশনরা তাদের জেনারেশন সম্পর্কে ভাবে আসছে, তার আগের জেনারেশনও ভাবে আসছে। তো এটা আমার মনে হয় না কোনো একটা সমস্যা। সমস্যা হচ্ছে আমরা মেনে নিতে পারি না যে একটা জেনারেশনে ভালো দিক থাকবে, আবার খারাপ দিক থাকবে, উইকনেস থাকবে, স্ট্রেংথ দুইটাই থাকবে। আমরা উইকনেসকে বেশি প্রায়োরিটাইজ করি, এটার দিক থেকে ভালো, উইকনেসকে উইকনেস হিসেবেই দেখা উচিত, এটা কোনো স্ট্রেংথ না সেটা বোঝা উচিত অনেকেরই। কিন্তু তার পাশাপাশি আমাদের বোঝা উচিত এটা যে সব জেনারেশনে নতুন কিছু হচ্ছে মানেই যে সেটা খারাপ এমন না। যেমন এই কখনো এই যে
যখন যে হাতের লেখা আবিষ্কার হইল, সবাই যে লিখতেছে এটা নিয়ে, তো এটার বিরুদ্ধে অনেকে অনেক ছিল। তাই সবসময় যে সবকিছু খারাপ হবে এমন না। আর পাশাপাশি আমাদের একটা বইয়ের এমনি অবস্থা খারাপ। বই তেমন আঠা টাঠা ভালো দেওয়া হয় নাই, বই কাগজগুলো তেমন নিম্নমানের, কিন্তু বইয়ে অনেক কিছু সম্পর্কে আলোকপাত করা হয়েছে যেগুলো আমার মনে হয় অবশ্যই জানানো উচিত ছিল আমাদের আগেও। যেমন তথ্য আর সংবাদের পার্থক্যকরণ কিভাবে করতে হয়। তো একটা তথ্য সংবাদ হতে কি কি গুণ থাকে: সময় উপযোগিতা থাকতে হবে, তার নৈতিক থাকতে হবে, তারপরে ভারসাম্যতা থাকতে হবে, দুই পক্ষকে তুলে রাখতে হবে। এরকম যে তথ্য বা সংবাদের মধ্যে যে পার্থক্য করার বিষয়টা, এটা আমাদেরকে বইয়ে দিছে, যেটা আমার মনে হয় বেশ ভালো। এছাড়া ইংরেজিতে আর্গুমেন্টেটিভ এসে যেটা দিচ্ছে, এটা এক ধরনের ডিবেটই বলা যায়, লিখিত ডিবেট। সেটা আমার বেশ ভালো লাগছে, কারণ এখানে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিষয়গুলো যে ঢুকে দেওয়া হচ্ছে, সেটা হয়তো বা অনেকে না বুঝেই ওগুলো শিখে যাচ্ছে। ওখানে আমাদের ওপিনিয়ন আর ফ্যাক্টস দুইটা আলাদা করার নিয়ম সম্পর্কে বলা হয়েছিল, সেটা আমার বেশি ভালো লাগছে। আর এর পাশাপাশি আচ্ছা, আজকে সকাল 5টা বাজে, 6টা বাজে, তো সকালবেলা যেহেতু আমি রেকর্ড করতেছি, কালকে রাতে আমি প্রথম উদ্যোগ নিই যে হ্যাঁ আমি মনোযোগ শুরু করবো। তো আমার এখন গলা ব্যথা করতেছে, কিন্তু আমার মনে হয় না আমার কথা বলা শেষ হবে, কারণ আমি একবার কথা বলতে শুরু করলে অবস্থা খারাপ হবে। যাই হোক, বইয়ে অনেক কিছু আছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এর আগে যেগুলো বই ছিল না, সেখানেও তো এরকম অনেকগুলো কাজ দেওয়া ছিল, বিশেষ করে ইসলাম বইয়ে অনেকগুলো কাজ দেওয়া ছিল, কিন্তু পরে সেগুলো প্র্যাকটিক্যালি করানো হয় নাই। আমার এখন চিন্তা হচ্ছে যে এখন যে বইয়ে অনেকগুলো কাজ আছে, মূল্যায়নের অংশ আছে, সেগুলাও কি 10-20 বছর পরে যখন এই কারিকুলাম শেষের দিকে হবে, তখন কি এটা থাকবে নাকি আলাদা হয়ে যাবে। যাই হোক, ওপেন বুক এক্সাম, তারপর আর একটা যেটা সিস্টেম করা হয়, আপনাকে একটা ছোট্ট কাগজ দিবে, সেই ছোট্ট কাগজে আপনি যে আপনাকে বলা হবে পরীক্ষায় হবে, তো পরীক্ষার আগে আপনি বই থেকে একটা ছোট্ট কাগজের যত পর্যন্ত আপনি চিট করার জন্য লিখতে পারেন, সূত্র টুত্র সব আপনি ওই ছোট্ট কাগজটাতে লিখে আনতে পারলে সেটা আপনার কাছে দেওয়া হবে। এটা অনেক সময় আমেরিকার কিছু কিছু স্কুলে অ্যালাউ করা হয়। তো এটা আমার ভালো লাগছে, কারণ এখানে এইটা মানুষকে সিলেক্টিভ হওয়া শেখাবে যে কোন তথ্যটা তারা ওই ছোট কাগজে লিখবে, পরীক্ষার জন্য কাজে লাগবে বলে কোনটা তার মনে হচ্ছে। এটা তার সিলেক্টিভ হওয়ার দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক বাড়াবে, যেটা হয়তো অনেকে পারে না। অনেকে পুরোটাই, আমি দেখছি নকল যারা করে, বেশিরভাগ সময় দেখা যায় অনেকে পুরো প্যারাগ্রাফটা নকল করে, কিওয়ার্ডগুলো খালি না তোলে, তো তাদের কথা আলাদা। কিন্তু ওই চিট শিটের ব্যাপারটা, ছোট যে চিট শিট দিবে, সেখানে আপনি কি কি তুলে ধরবেন বা কিছু মনে রাখার জন্য, মনে রাখার বাইরে আপনি ছোট কাগজে লিখে নিয়ে যাবেন পরীক্ষার হলে, সেটা কিন্তু অনেকটা পরিচয় দেয় যে আপনি একজন মানুষ হিসেবে কতটা গভীরভাবে ভাবতে পারেন। আশা করি নয়েজটা একটু কম শোনা যাচ্ছে। চেষ্টা করবো কালকে থেকে একটু রাতের বেলায় সব কথা বলা শেষ করে নিয়ে নিতে। তো তারপরে বাকিগুলো আমার জেনারিক লাগছে, তবে জীবন ও জীবিকা আমার ভালো লাগছে, যেহেতু এটা স্ট্যাটিস্টিক্সের বিষয়গুলা, উদ্যোক্তা কিভাবে হয়, এগুলো নিয়ে অনেক কিছু দেওয়া আছে। আর পাখি, কি পাখি ডাকলো, এই যেহেতু এখনো বিভাগ দেয় নাই আমাদের নবম শ্রেণীতে, ভবিষ্যতে যে দেওয়া হবে কলেজের পরে, তাই আমার মনে হয় আমাদের হাতে আর একটু সময় পাওয়া গেল ডিসাইড করার জন্য যে আমরা আসলে কি হতে পারি। এটা আসলে দরকার ছিল, কারণ ক্লাস 8-এ যখন বিভাগ দেওয়া হতো, একজন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার রেজাল্ট বা ডিএসসি রেজাল্টের উপর ভিত্তি করে, সেটা বেশি প্র্যাকটিক্যাল ছিল না, কারণ তখন তার বয়স 13 বছর বয়স, তার 13 বছর বয়সে সায়েন্স আর কমার্সের মধ্যে এমন একটা যে কোনো একটা বিভাগে চয়েস করতে বলা হচ্ছে, সে যেটা তার পরবর্তী জীবনে এফেক্ট ফেলবে। এটা এটাতে অনেকটা মনে হয় চাপায় দেওয়া হচ্ছে, বা তাকে আগে থেকে বলা হচ্ছে যে তুমি এটা করবা, তুমি কাজে যাবা। সেটা আমার কাছে অনেকটা ইম্প্র্যাকটিক্যাল লাগছে। আর এত কম বয়স, 13 বছর বয়সে তো অনেকে তো আহ, বড় হয় না, বয়সন্ধির কাজে শেষ হয় না, তার কাছে এই ডিসিশনটা দেওয়ার ক্ষমতা নাই যে সে সায়েন্সে যাবে নাকি আর্টসে যাবে নাকি কমার্সে যাবে। তারা তো বুঝতেই পারে না, তারা ভাবে যে খালি ওটা সায়েন্স আর কমার্স মানে আলাদা আলাদা সাবজেক্ট, তো এখন কোন সাবজেক্ট ইজি লাগতেছে বা কোন সাবজেক্ট আপনার পরিবার চায় আপনি পড়ুক, সেটা অনুসারে তারা সেটা ডিসাইড করে। তো এখানে তাই ঝামেলাটা বাধে যে কি ডিসাইড করবে।
তো এখন যেহেতু নতুন করে গেলাম, একটু পরে সুযোগ হবে যে ভাবার, কিছু টাইমটা দিয়ে এসএসসির পরে ভাবতে পারবে তারা। আগে আগে হয়তো বা বেশিরভাগই সায়েন্স নিত। আমি এখন ভয় পাচ্ছি যে সামনে আমাদের ক্ষেত্রেও এরকম হবে কিনা, অনেকে হয়তো বা ভয় ভীতির কারণে সায়েন্স বা যে একটা নির্দিষ্ট পথে নিজেকে উৎসর্গ করবে। এটা হয়তো বা প্রত্যেক জেনারেশনের ক্ষেত্রে সত্যি। কেউ কেউ সাহস পাবে না, তারা নিজের সাথে পরিবার বা অন্য কাউকে দুষবে যে আপনার কথাতে আমি অমুক রাস্তায় গেছি, নিজেকে প্রায়োরিটি দেবে না, আবার পরে নিজেকে সেটার জন্য না দুষে অন্যদেরকে দুষবে। তাই এরকম মেন্টালিটির মানুষ যদি প্রত্যেকটি জেনারেশনে আছে, তাই আমি চাই না আপনারা কেউ ভাবেন যে খালি আমরা নতুন যারা জেন জি তারাই খালি এরকম ভাবে। আপনার আপনার জেনারেশনে দেখেন অথবা আপনার আগের জেনারেশনে দেখেন, কিছু কিছু মানুষ থাকবেই যারা হয়তো বা পড়াশোনা ভালো মতো করে না কিন্তু লাইফে সাকসেসফুল হয়েছে। আবার কেউ কেউ থাকবে যে আজীবন ভালো মতো পড়াশোনা করছে, ভালো অবস্থানে গেছে। আবার কেউ কেউ থাকবে ভালো পড়াশোনা করে ভালো অবস্থানে যায়নি। মানে প্রবাবিলিটিটা অনেক বেশি কমপ্লেক্স সাবজেক্ট। আর এক একজনের সাথে এক একটা কম্বিনেশন, পারমিউটেশন, যাই হোক এক একজনের কাছে এক একটা জিনিস হবে, এক একজনের সাথে এক এক রকম হবে। প্রতিটি জেনারেশনের সাথে জেনারেশন মিলবে না। আমার ভাই আমাকে বলেছিল যে আসলে সব জিনিস পূর্ব থেকে আসছে, কিন্তু ওটা নিয়ে আমরা নতুন করে খালি কথা বলি, কথা তুলি। এই কথাটা আমার ভালো লাগছে যে আসলে তো সবকিছু আমাদের বৈশ্বিক দুনিয়ার কথা চিন্তা করলে সবকিছু কিন্তু দুনিয়াতে আগে থেকে এক্সিস্ট করে। কেউ কেউ হয়তো বা সেটা ডিসকভার করে, কিন্তু কেউ ওটাকে ইনভেন্ট করে না। সবকিছু কিন্তু ডিসকভার করা হয় আমার মনে হয়। যেটা সবাই কিন্তু ডিসকভারি করে যে আমার এটা বা তোমার এটা, কিন্তু ওই জিনিসটা সবসময় এক্সিস্ট করে। আগে হয়তো বা এতটা অ্যাড্রেস করা হতো না, এখন পরে আসে অ্যাড্রেস করা হচ্ছে বলে হয়তো মনে হয় যে এটা একটা নতুন বিষয়। তো যাই হোক, আজকে আমি অনেক কথা বললাম। আমি আজকে আসলে 2টা মনোলগের জন্য কথা বলছি, তাই হয়তো বা গলা ব্যথা হবে। এর আগে আমি আবার আমার বন্ধুর সাথে অনেক কথা বলছি, ভয়েস মেসেজ দিয়েছি। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমি হয়তো একটু বেশি কথা বলার প্রবণতাটা আমার মাঝে বেশি। আমি চাই যে এই যে মনোলগগুলো দিচ্ছি, এই মনোলগগুলো দেওয়ার মাধ্যমে আমার নিজের পার্সোনাল কিছু ডেভেলপমেন্ট হবে, তার পাশাপাশি যারা এগুলো শুনবেন তারাও হয়তো বা একটু লিসেনিং স্কিলটা ডেভেলপ করতে পারবেন। এখন আমি জানি না এই মনোলগটি আদৌ কেউ শুনবে কিনা। যদি শুনে থাকেন আপনাকে অভিনন্দন, আপনি আপনার লিসেনিং স্কিলটা প্রুভ করে দিয়েছেন। আপনি 12 মিনিটেরও বেশি সময় ধরে শুনতেছেন আমার কথা। যদি আপনি আমাকে চেনেন না, জানেন না, তারপরেও আমার কথাটা শুনতেছেন। আশা করি আপনি আপনার আশেপাশে কাছের যারা মানুষ আছে তাদের কথাটাও শুনেন। আর আমি মূলত বেশি ডিপলি কথাবার্তা না যায় আমার নিজের জীবন নিয়ে বেশি কথা বলছি আমার মনে হয় যেটা, তাই এটাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।